Hello everyone, welcome to my channel Study Chris. Today we now start a new chapter of geography, solar system. ওকে, আমরা যেমন বলেছিলাম যে একদম প্রথম থেকে সব চ্যাপ্টারগুলো স্টার্ট করব। তো আমরা হিস্ট্রি শুরু করেছিলাম, পলিটি চালু করেছি, হ্যাঁ। এবার আজকে স্টার্ট করবো জিওগ্রাফি। তো জিওগ্রাফি যে কোর জিওগ্রাফি বলে যে চ্যাপ্টারটা আছে, কোর জিওগ্রাফি, সেই কোর জিওগ্রাফির আজকে আমরা সোলার সিস্টেমটা স্টার্ট করব। সোলার সিস্টেমের পর প্লেট টেকটনিক্স, তারপরে ওয়েদারিং, হ্যাঁ, ইরোশন, তারপরে নদীর ক্ষয়কার্য, এর ফলে যেসব ল্যান্ডফর্মসগুলো তৈরি হয় আমরা সবগুলো জানবো স্টেপ বাই স্টেপ। বাট তার আগে প্লিজ রেসপন্স মাই ইউটিউব চ্যানেল। ওকে, সো কথা না বলে স্টার্ট করছি আজকে নতুন চ্যাপ্টার। ওকে ওকে সোলার সিস্টেম। সোলার সিস্টেমের বাংলাটা কি, যাকে আমরা বলি সৌরজগৎ। সৌরজগৎ যে কী হলো, সৌরজগৎ, যে কীভাবে আমাদের এই পৃথিবী সৃষ্টি হলো, কীভাবে আমাদের এই জীবন সৃষ্টি হলো, কীভাবে তারা সৃষ্টি হলো, কীভাবে তারা নক্ষত্ররা কীভাবে মানে আলো পায়, কী করে এই যে ধূমকেতু হয়, যাবতীয় যা জিনিস আমরা আজকে ডিটেলসে জানবো। ওকে, চলো স্টার্ট করছি। সবার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে স্টাডি অফ ইউনিভার্স। সর্বপ্রথম জানতে হবে স্টাডি অফ ইউনিভার্স। এই স্টাডি অফ ইউনিভার্স মানে এই যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে যে পড়াশোনাটা করব তাকে কি বলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে পড়াশোনা করাকে বলে কসমোলজি। কসমোলজি, ওকে, কসমোলজি। তো হোয়াট ইজ কসমোলজি? কসমোলজি কি? কসমোলজি হলো ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিলস উইথ দ্য অরিজিন, স্ট্রাকচার, এভলিউশন অ্যান্ড আলটিমেট ফেট অফ দ্য ইউনিভার্স। এর মানে কি? মানে আমাদের যে এই যে ইউনিভার্স কীভাবে সৃষ্টি হয়েছে, এই ইউনিভার্স প্রথম কীভাবে চালু হলো, কোথা থেকে তার ইভলিউশন হলো, এই ডিটেলসে জানার যে পড়াশোনাটা, যে বিদ্যাটা, সেটা কসমোলজি। ওকে, সো সোলার সিস্টেম কি? সোলার সিস্টেম প্রথমে দেখো ইউনিভার্স, ইউনিভার্স থেকে আসছে গ্যালাক্সি, গ্যালাক্সি থেকে আসছে সোলার সিস্টেম। মানে এই টোটালটা হলো একটা ইউনিভার্স। টোটালটা মানে আমাদের পৃথিবীটা কি ইউনিভার্স না, পৃথিবীর বাইরে আরও যে প্ল্যানেটগুলো আছে, মার্স আছে, মার্কিউরি আছে, জুপিটার আছে, স্যাটার্ন আছে, বা যেসব প্ল্যানেটগুলো আছে। এবার একটা কথা আমরা জানতে হবে, এই যে আমরা যে বলি আমরা আমাদের সোলার সিস্টেম যেটা আছে সেটা আমরা, আমাদের সূর্য আছে, আমাদের এই পৃথিবী আছে, এই চাঁদ আছে, তারপরে আমাদের এই যেসব প্ল্যানেটগুলো আছে, এইটাখানে আমাদের সোলার সিস্টেম। আচ্ছা, তার মানে কি এই সোলার সিস্টেম একটাই আছে? বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে একটাই আছে? না, এরকম অনেক সোলার সিস্টেম থাকতে পারে যাদের খোঁজ আমরা এখনও পাইনি বা কিছু আমরা পেয়েছি। তো সেটা তো আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য সুইটেবল না, তো সেটা আমাদের না পড়লেও চলে। কিন্তু এটা আমাদের জানতে হবে, এই যে আমরা ইউনিভার্স বলছি, হ্যাঁ, তো ইউনিভার্সের মধ্যে এরকম গ্যালাক্সি আছে, ইউনিভার্সের মধ্যে গ্যালাক্সি আছে। ওয়েট, আমি একটা পেজ নিই। এই যে সাপোজ এইটা একটা ইউনিভার্স, ইউনিভার্সের কোনো শেষ নাই, কিন্তু এটা কেউ জানে না যে ইউনিভার্সের শেষ কোথায়। কিন্তু এই ইউনিভার্সের মধ্যে এইটা হলো একটা গ্যালাক্সি, আর এই গ্যালাক্সির মধ্যে আমাদের একটা সোলার সিস্টেম। তো এমন গ্যালাক্সি লাখ লাখ, কোটি কোটি, হাজার হাজার থাকতে পারে, হ্যাঁ কি না? লাখ লাখ থাকতে পারে। এবার আমাদের জানতে হবে গ্যালাক্সি কী জিনিস। এ হিউজ সিস্টেম অফ স্টার্স, গ্যাস, ডাস্ট অ্যান্ড ডার্ক ম্যাটার বাউন্ড টুগেদার বাই গ্র্যাভিটি। মানে মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এই যে স্টারগুলো, মানে ওই যে গ্যালাক্সিগুলো আছে, ওখানে শুধুমাত্র কি স্টার আছে, ওখানে গ্যাস আছে, ওখানে ডাস্ট আছে, মানে ওখানে প্রচুর অন্ধকার আছে, এই সবগুলো নিয়ে তো গ্যালাক্সি। হ্যাঁ, এরকম গ্যালাক্সি কিন্তু আমাদের ইউনিভার্সে অনেক আছে, অনেক আছে। এবার আমি একটা কম্প্যারিজনে বলি, সাপোজ এইটা যদি আমাদের ইউনিভার্স হয়, সাপোজ এটা আমাদের ইউনিভার্স, এই ইউনিভার্সের মধ্যে এইটা ধরে নিলাম একটা গ্যালাক্সি, যেটা আমাদের গ্যালাক্সি, পরে আমাদের গ্যালাক্সির নাম কি? ওকে, এরকম হাজারো হাজারো গ্যালাক্সি আছে, হাজারো গ্যালাক্সি আছে। এই গ্যালাক্সির মধ্যেই সাপোজ এইটাকে আবার বড় করে রাখছি, সাপোজ এইটা হলো এইটা,
এটা আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির মধ্যে সূর্য আছে, পৃথিবী আছে, বুধ আছে, মঙ্গল আছে, বৃহস্পতি আছে, শনি আছে, প্লুটো আছে, সব কিছু আছে। তার মধ্যে তো একটা পৃথিবী। সেই পৃথিবীটাকে যদি আমি বড় করে আঁকি, সেই পৃথিবীর মধ্যে আমাদের একটা এখানে একটা ইন্ডিয়া আছে। এই ইন্ডিয়াকে যদি বড় করে আঁকি, তার মধ্যে আমাদের একটা জায়গা ওয়েস্ট বেঙ্গল। তার মানে এর পার্সপেক্টিভ এটা কতটুকু, ধুলোর থেকেও আমরা কম। কিন্তু আমাদের এখানটায় কত আবেগ, না মানে কত ইমোশন, কত আমাদের ফিউচার প্ল্যানিং, তাই না? যাই হোক, তার গ্যালাক্সিকে আমরা জানলাম, ইউনিভার্সকে আমরা জানলাম, সোলার সিস্টেমকে আমরা জানলাম। নেক্সট আমরা জানবো আমাদের গ্যালাক্সির নাম কি। এই যে আমাদের যে গ্যালাক্সির নাম, তাহলে মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের যে গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই যে স্পাইরাল টাইপের, স্পাইরাল, এটাকে বলছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। তাহলে আমাদের গ্যালাক্সির নাম কি? সো আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সি। হ্যাঁ, নেক্সট, অ্যান্ড্রোমেডা ইজ দ্য নিয়ারেস্ট গ্যালাক্সি অফ মিল্কি ওয়ে। এই যে বললাম, এই যে এখানে একটা গ্যালাক্সি, এখানেও একটা গ্যালাক্সি থাকতে পারে, এখানেও গ্যালাক্সি থাকতে পারে, এখানেও গ্যালাক্সি থাকতে পারে। তার মধ্যে সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটার নাম হলো, সেই গ্যালাক্সিটার নাম হলো অ্যান্ড্রোমেডা। তার একটা পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে মিল্কি ওয়ে গ্যালাক্সির সবথেকে নিয়ারেস্ট গ্যালাক্সির নাম কি, বা আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম কি, তার নাম অ্যান্ড্রোমেডা। এবার আমরা পড়ব এই যে আমাদের এই গ্যালাক্সিটা বা আমাদের এই সোলার সিস্টেমটা, এই টোটালটা তৈরি হওয়ার পিছনে যে রিজনগুলো আমাদের সায়েন্টিস্টরা দিয়েছেন, সেই রিজনগুলো আমরা জানবো। তার মধ্যে কিছু ফেমাস রিজন হলো বিগ ব্যাং থিওরি, স্টেডি স্টেট থিওরি। ওকে, তাহলে স্টেপ বাই স্টেপ আমরা জানি। তা প্রথমত আমরা জানবো বিগ ব্যাং থিওরি কী। আগে আমরা জানবো বিগ ব্যাং থিওরি কে দিয়েছেন। তো বিগ ব্যাং থিওরি গিভেন বাই জর্জ ল্যামিটিয়ার। এটা কত সালে দিয়েছে? 1927। তো 1927 সালে জর্জ ল্যামিটিয়ার এই বিগ ব্যাং থিওরির প্রথম কনসেপ্টটা দেন, আর এটা পাবলিশড হয়েছিল 1931 সালে। আমাদের মাথায় রাখতে হবে যে জর্জ ল্যামিটিয়ার বিগ ব্যাং থিওরিটা কনসেপ্ট দিয়েছিল, যেটা 1927-এ পাবলিশড হয়েছিল। মানে এটা দেয়া হয়েছিল, পাবলিশড হয়েছিল 1931-এ। এটা কি দাদা, হোয়াট ইজ বিগ ব্যাং থিওরি? Big Bang theory was an explosion of concentrated matter in the universe that occurred 13.8 billion years ago. 13.8 বিলিয়ন বছর আগে একটা এক্সপ্লোশন হয়েছিল। এক্সপ্লোশন মানে কি, মানে মানে একটা বিরাট বড় ধামাকা টাইপের হয়েছিল। কনসেন্ট্রেটেড মানে আগে আমাদের ইউনিভার্সটা প্রচুর ঠান্ডা ছিল, সেই ঠান্ডা এবং গরম, যেটাকে মানে এক ধরনের কি বলবো টাইপ অফ মানে এনার্জি ওখানে তৈরি হয়েছিল। তার ফলে এক্সপ্লোশন হয়েছিল। সেই এক্সপ্লোশন হওয়ার ফলে সবগুলো ছোট ছোট টুকরোতে ভেঙে পড়ে, আর ছোট ছোট টুকরোতে ভেঙে পড়ে কোনো একটা স্টার হয়ে যায়, মানে কোন সান হয়ে যায়, কোনটা আর্থ হয়ে যায়। এইভাবে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তো আমাদের এখানে কী কী মনে রাখতে হবে, যে বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন জর্জ ল্যামিটিয়ার। ওকে, কত সালে? 1927, আর পাবলিশড হয়েছে 1931-এ। কত বছর আগে? এটাও পরীক্ষায় আসে অনেক সময়, যে কত বছর আগে? 13.8 বিলিয়ন ইয়ার্স আগে। আর এর ফলেই ইট লেড টু দ্য ফরমেশন অফ গ্যালাক্সিস, স্টার্স অ্যান্ড দ্য হেভেনলি বডিজ। ওকে, যেসব জিনিসগুলো আমরা বইয়ে পড়ি, এই সবগুলো সৃষ্টি হয়েছিল এই বিগ ব্যাং থিওরি থেকে। নেক্সট একটা থিওরি, সেই থিওরিটা হলো স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরি এটা কে দিয়েছিল? গিভেন বাই ফ্রেড ওয়েল অ্যান্ড থমাস গোল্ড। তাহলে এখানে মনে রাখতে হবে স্টেডি স্টেট যে থিওরিটা, এটা দুজন দিয়েছিলেন, বিজ্ঞানী দিয়েছিলেন। একটা তিনজন, ফ্রেড ওয়েল, হারমান বন্ডি অ্যান্ড থমাস গোল্ড। কজন দিয়েছেন? তিনজন। এটা কি বলছে? এটা বলছে যে ইট proposes that the universe is constantly expanding but its average properties remain unchanged. এর মানে কি? এর মানে বলতে চাই, আমি বোঝাই। সূর্য, পৃথিবী, বুধ, বৃহস্পতি, ওকে,
সাপোজ আমি সিকোয়েন্সে বলছি না, এখানে মুন আছে, এখানে নেপচুন আছে, এখানে সাপোজ আমি বলছি না, এইটা না লাগাতার চলতে থাকছে, বাড়ছে, এটা বাড়ছে, কিন্তু এটার মধ্যে এটা যে গ্যাপ সমান, এটার মধ্যে এটা গ্যাপ সমান থাকছে, এটার সঙ্গে এটার গ্যাপ সমান থাকছে, এটার সঙ্গে এটা গ্যাপ সমান থাকছে, এর সঙ্গে এর গ্যাপ সমান থাকছে, কিন্তু এটা এক্সপ্যান্ড হচ্ছে। এক্সপ্যান্ড মানে কি বেড়ে যাওয়া, বাড়ছে আস্তে 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 আস্তে, মানে এরা আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাহলে কী বলছে, ইট প্রপোজেস দ্যাট দ্য ইউনিভার্স ইজ কনস্ট্যান্টলি মানে ধ্রুবকভাবে, মানে একই রকমভাবে এক্সপ্যান্ডিং, বাট ইটস অ্যাভারেজ প্রপার্টিস রিমেন আনচেঞ্জড। এর মানে কি, এখানটা যে এই যে সাপোজ এটা সূর্য, সাপোজ এটা পৃথিবী, এর মধ্যে যে এর গ্যাপটা, এর সঙ্গে এর যে গ্যাপটা, এর সঙ্গে এর যে গ্যাপটা, এর সঙ্গে এর যে গ্যাপটা, এই গ্যাপগুলো একদম কনস্ট্যান্ট থাকছে। যেখানে যা আছে, শুধু খালি স্টার প্ল্যানেট বলে না, যেখানে যেভাবে প্রথম থেকে ছিল তেমনভাবেই আছে, ওগুলো এক্সপ্যান্ড হতে থাকছে, সামনের দিকে এগিয়ে যেতে থাকছে। বোঝা গেল আমার কথা? সো এটা বোঝা গেল? তো বুঝতে না পারলে আমাকে বলবে, আমি আর একটু ডিটেলসে বলবো। ওকে, নেক্সট আমরা যাই। তো স্টেডি স্টেট থিওরি আমরা বুঝতে পারলাম, তিনজন দিয়েছিলেন, ফ্রেড হোয়েল, হারমান বন্ডি অ্যান্ড থমাস হোয়েল। শেষে আমরা যেটা আমরা প্রতিবার করি সেটা কি, রিভিশন। এটা হয়ে যাক, আমরা আবার রিভিশন করবো, একটু করে পড়বো, আমরা রিভিশন করবো। ওকে, আদার থিওরি কী করে আছে, প্ল্যানেটেসিমাল থিওরি হলো, নেবুলার হাইপোথেসিস থিওরি, কোপারনিকাস থিওরি হলো। এই যে তিনটে, এগুলো আমাদের ডিটেলসে জানা দরকার না, খালি আমরা একটু জেনে রাখবো কে দিয়েছিল। হলো, তো নেবুলার হাইপোথেসিস থিওরি, কোপারনিকাস থিওরি, তারপরে তোমার এই প্ল্যানেটেসিমাল থিওরি, এগুলো কে দিয়েছিল আমরা জানবো, চেম্বারলিন অ্যান্ড মোল্টেন, ইমানুয়েল ক্যান্ট অ্যান্ড ল্যাপলেস অ্যান্ড হেলিওসেন্ট্রিক মডেল। এই যে কোপারনিকাস থিওরি, যেটা হেলিওসেন্ট্রিক মডেলের উপর ডিপেন্ড করে থাকছে, এগুলো আমরা জাস্ট মাথায় রাখবো একটু করে। ওকে, নেক্সট এবার আমরা যেটুকু পড়লাম ওইটুকুর উপর ডিপেন্ড করে আমরা একটু রিভিশন করব। ওকে ওকে, সাপোজ তার প্রথম আমরা কী দেখলাম, প্রথমে দেখলাম বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি, এই বিগ ব্যাং থিওরি কে দিয়েছিলেন, কত সালে, আগে আমরা জানবো কত সালে দিয়েছিলেন, 1927-এ। পাবলিশ কত সালে হয়েছিল, 1931-এ। কে দিয়েছিলেন, জর্জ ল্যামিটিয়ার। জর্জ ল্যামিটিয়ার। এটা কি বিগ ব্যাং থিওরি? কি বিগ ব্যাং থিওরি বলেছিল যে একটা বিশাল বড় এক্সপ্লোশন হয়েছিল, যে বড় এক্সপ্লোশনটা হয়েছিল তার ফলে আমাদের যে আর্থ থেকে শুরু করে ইউনিভার্সের মধ্যে যা যা আছে, যে সৃষ্টি হয়েছিল, সেই কনসেপ্ট দিয়েছিল। নেক্সট কি দেখব, স্টেডি স্টেট থিওরি। স্টেডি স্টেট থিওরি কজন দিয়েছিলেন, তিনজন দিয়েছিলেন। কি দাদা, এক নম্বর দেখব কি, হারমান বন্ডি, ফ্রেড হোয়েল, থমাস গোল্ট। তাহলে স্টেডি স্টেট থিওরি কজন দিয়েছেন, তিনজন, হারমান বন্ডি, ফ্রেড হোয়েল আর থমাস গোল্ড। এই স্টেডি স্টেট থিওরি দাদা কি, স্টেডি স্টেট থিওরি হলো আমাদের ইউনিভার্সের যেসব জিনিসগুলো আছে বা যেসব কম্পোনেন্টসগুলো আছে, এগুলো লাগাতার সামনের দিকে এগোতে থাকছে, এক্সপ্যান্ড হচ্ছে এগুলো, কিন্তু তাদের মধ্যে যে ডিস্টেন্স বা তাদের যে মেটেরিয়ালসগুলো আছে বা যাবতীয় যা কিছু আছে, সেগুলো কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না, রিমেন্স আনচেঞ্জড। ওকে, নেক্সট আমরা আরও কী থিওরি দেখলাম। নেক্সট আমরা থিওরি দেখলাম প্ল্যানেটেসিমাল থিওরি। নেক্সট কি দেখলাম, নেবুলার হাইপোথেসিস থিওরি। তারপর আমরা কি দেখলাম, কোপারনিকাস থিওরি। এবার তুমি বলো দাদা, এইগুলো একটু বলো না, এই জিনিসগুলো কি,
আমাদের এখানে ইম্পর্টেন্ট নেবুলার হাইপোথেসিস থিওরি, কোপারনিকাস থিওরি। এই নেবুলার হাইপোথেসিস থিওরি প্রথম কে দিয়েছিল? ইমানুয়েল ক্যান্ট। কে দিয়েছিল? ইমানুয়েল ক্যান্ট। এই যে আমি শর্ট ফর্ম লিখলাম, তোমরা যখন যদি নোটস বানাও কেউ এগুলো পুরো ইতেই লিখে নিও, হ্যাঁ, কারণ আমার তো এগুলো নোটস বানানো আছে, তো আমি সেজন্য শর্টকে লিখছি ইমানুয়েল ক্যান্ট, মানে অনেক দেরি হয়ে যাবে। তো নেবুলার হাইপোথেসিস এই থিওরিটা কে দিয়েছিল? ইমানুয়েল ক্যান্ট। ওকে, এটা কী জিনিস? এটা বলা হয় এজ অফ আর্থ। এজ অফ আর্থ। তাহলে সবার প্রথম আমাদের পৃথিবীর এজ কত, এটা কোন থিওরিতে জানতে পারা যায়? নেবুলার হাইপোথেসিস। এই নেবুলার হাইপোথেসিস explained about the age of earth and the age of earth almost 4.5 billion years old. ওকে, কি দেখবো? তো নেবুলার হাইপোথেসিস কিসের ব্যাপারে বলে? অ্যাবাউট দ্য এজ অফ আর্থ অ্যান্ড দ্য এজ অফ আর্থ অ্যাপ্রক্সিমেটলি 4.5 বিলিয়ন ইয়ার্স অফ ওল্ড। নেক্সট, কোপারনিকাস থিওরি। এটা কি বলে? এটা প্রেডিক্ট করে যে দ্য সান ইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য ইউনিভার্স উইথ দ্য আর্থ অ্যান্ড আদার প্ল্যানেটস অরবিটিং অ্যারাউন্ড ইট। ওকে, এর মানে কি? এই আমরা সবাই জানি কোপারনিকাসকে চিনি, আমরা ছোটোবেলা থেকে পড়ছি। ইনি বলেন যে এই সানটা হলো সেন্টারে একদম কনস্ট্যান্ট হয়ে আছে, অ্যাট দ্য সেন্টার, ইউনিভার্স একদম সেন্টারে আছে, যার আশেপাশে প্ল্যানেট এবং আদার যেসব মানে যা কিছু আছে, আর্থ বাদে বাকি যেসব আর্থ তো একটা প্ল্যানেট, বাকি যে প্ল্যানেটগুলো তার অরবিটে কক্ষপথে ঘুরছে। এটাই কোপারনিকাস থিওরি। আর এই কোপারনিকাস থিওরি এই যে থিওরিটা দিয়েছিল, যে মডেলটা দিয়েছিল, যে এই যে এইখানে থাকবে সান, এই আশেপাশে সব প্ল্যানেটগুলো তার অরবিটে ঘুরছে, কনস্ট্যান্টলি ঘুরছে, এই যে মডেলটা, এই মডেলটাকে বলে হেলিওসেন্ট্রিক মডেল। হেলিওসেন্ট্রিক মডেল, বোঝা গেল? এটা আমি বলেই দিলাম, হেলিওসেন্ট্রিক মডেল। ওকে ওকে দাদা, নেক্সট চলো, আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে যাই। তাহলে আমাদের হোয়াট ইজ কসমোলজি হয়ে গেল, ইউনিভার্স আমাদের হয়ে গেল, গ্যালাক্সি হয়ে গেল, সোলার সিস্টেম হয়ে গেল। আমরা গ্যালাক্সি কী জিনিস দেখলাম? আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। আমাদের সবচেয়ে কাছের যে গ্যালাক্সিটা আছে সেটার নাম হলো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে কাছে। বিগ ব্যাং থিওরি আমরা কি দেখলাম? জর্জ ল্যামেটের 1927 পাবলিশ করে। চোখ বন্ধ করে, সবাই চোখ বন্ধ করো, আমিও চোখ বন্ধ করছি। তো বিগ ব্যাং থিওরি কে দিয়েছিল? জর্জ ল্যামেটিয়ার। কত সালে? 1927। এটা কত সালে পাবলিশ? 1931। এটা কি বলে যে আমাদের আমাদের ইউনিভার্স কবে সৃষ্টি হয়েছিল, কীভাবে সৃষ্টি হয়েছিল, এর ফলে কী করে গ্যালাক্সি বা স্টার্স কীভাবে বা যেসব হেভেনলি বডিজগুলো ছিল কী করে সৃষ্টি হয়েছে। নেক্সট আমরা কী দেখবো? স্টেডি স্টেট থিওরি। এটা কজন দিয়েছিল? 3 জন দিয়েছিল, হারমান বন্ডি, ফ্রেড ওয়েল আর থমাস গোল্ড। এটা বলে যে আমাদের ইউনিভার্সে যা কিছু আছে মানে স্টার থেকে শুরু করে অ্যাস্ট্রয়েড থেকে শুরু করে বা যাবতীয় যা কিছু আছে, এগুলো লাগাতার এক্সপ্যান্ড হতে থাকছে, কিন্তু তাদের মধ্যে দূরত্ব বা তাদের যে ক্যারেক্টার, এগুলো কিন্তু রিমেন্স চেঞ্জড। নেক্সট আমরা দেখলাম আরও কিছু থিওরি দেখলাম, সেটা দেখলাম প্ল্যানেটিজমাল থিওরি দেখলাম, আমরা নেবুলার হাইপোথেসিস দেখলাম এবং কোপারনিকাস থিওরি আমরা দেখব। নেক্সট অরিজিন অফ সোলার সিস্টেম হলো সেলেস্টিয়াল বডিজ। দুই ধরনের সেলেস্টিয়াল বডিজ দাদা, দুই ধরনের, একটা লিউমিনিয়াস, একটা নন লিউমিনিয়াস। আমরা সবাই জানি লিউমিনিয়াস মানে কি? যেটা নিজে থেকে আলো তৈরি করতে পারে, আর যে নিজে থেকে আলো তৈরি করতে পারে না তাকে নন লিউমিনিয়াস বলে। অবজেক্ট দ্যাট এমিট দেয়ার ওন লাইট, তারা লিউমিনিয়াস। এক্সাম্পল স্টার্স, ক্যান্ডেল, ফায়ারফ্লাই, বাল্ব, ইটিসি। নন লিউমিনাস কি? অবজেক্ট দ্যাট ডু নট ইমিট দেয়ার ওন লাইট। এক্সাম্পল কি? মুন। চাঁদে কি কোনো আলো আছে? হ্যাঁ, নেই। কমেট, অ্যাস্টেরয়েডস, মেটেরাইট। ওকে, নেক্সট কুইক সামারিও দিয়েছে এখানটা। বিগ ব্যাং থিওরি অকার 13.8 বিলিয়ন ইয়ার এগো। এজ অফ আর্থ 4.5 বিলিয়ন ইয়ার এগো। সোলার সিস্টেম ফর্ম 4.8 মিলিয়ন ইয়ার্স এগো। সোলার সিস্টেমের যে মাস, ভরটা 99.86% অফ টোটাল সিস্টেমের। ওকে, নেক্সট এবার আমরা তো জানলাম যে
কোন থিওরি কি বলছে, কি করে ইউনিভার্স সৃষ্টি হলো, কি করে এই চাঁদ সূর্য পৃথিবী কী করে আসলো। এবার এবার আমরা আমাদের নিজের সোলার সিস্টেম, যার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেখানে পুরোপুরি ঢুকে যাব, যেখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে। এই যে চ্যাপ্টারটা, এখান থেকে কোশ্চেন তো অবশ্যই পরীক্ষাতে আসে, কিন্তু এসএসসি যে স্টাফ সিলেকশন কমিশন, সেখানে সব থেকে বেশি আসে। আমাদের স্টেটের এক্সামে অত ডিটেলসে বা অত ডেপথে আসে না, তো আমরা বেসিক টু অ্যাডভান্স সবই পড়বো। ওকে, আওয়ার সোলার সিস্টেম, আমাদের সোলার সিস্টেমে আমরা সবাই জানি কনসিস্ট অফ 8 প্ল্যানেটস, 8টা প্ল্যানেট আছে বা 8টা গ্রহ আছে, অ্যান্ড 5টা ডোয়ার্ফ প্ল্যানেট আছে। ওকে, নেক্সট, দ্য সান অ্যাজ অ্যাট দ্য সেন্টার অ্যান্ড দ্য অনলি স্টার আওয়ার সিস্টেম। এভাবে আমরা রিভিশন করব। এই যে সূর্যটা একদম সবার মাঝখানে আছে, এই কনসেপ্ট আমরা কোথা থেকে পাই? কোপারনিকাস থিওরি। আর কোপারনিকাস যেই থিওরিটা দিয়েছিলেন, যে মডেলটার ভিত্তি করে দিয়েছে, মডেলের উপর ভিত্তি করে দিয়েছে, সেটার নাম কি? ইট ইজ অলসো নোন অ্যাজ হেলিওসেন্ট্রিক মডেল। ওকে, নেক্সট, ঠিক আছে ঢোকার আগে আমাদের সোলার সিস্টেমে ঢোকার আগে বা আমাদের সোলার সিস্টেমের ডিটেলসে জানার আগে আমরা কিছু ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলো আমরা দেখে নিই। প্রথমে আমরা দেখে নেব কমেটস কী জিনিস, হেলিস কমেট কী জিনিস, অ্যাস্টেরয়েড কী জিনিস, মিটিওরয়েড কী জিনিস, মেটিওর কী জিনিস, মেটিওরাইট কী জিনিস, কনস্টেলেশনস কী জিনিস। ঠিক আছে, প্রথমে আমরা দেখব কমেটস। দাদা কমেটসটা কি একটু বলো তো। দেখো, কমেটস আর লার্জ আইস বডিজ দ্যাট অরবিট দ্য সান। এখানে একটা কোশ্চেন আসলো দাদা, কি এই কোশ্চেনটা আসলো দাদা, কমেটস কী দিয়ে তৈরি? আমরা সবাই বুঝি ধূমকেতু, উল্কাপিণ্ড আসছে, তাই হ্যাঁ কি না? আমরা বলি না যে ধূমকেতু, উল্কাপিণ্ড আসছে, এগুলো আমরা শুনেছি তো। সো কমেটস কি? কমেটস হলো ধূমকেতু। নেক্সট কোশ্চেন, এই কমেটস কী দিয়ে তৈরি? ভিভিআই আইসে তৈরি। এই কমেটস কাকে মানে কোথায় থাকে? দ্যাটস অরবিট দ্য সান। তাহলে সানের আশেপাশে যেগুলো থাকে, যে বড় বড় উল্কাপিণ্ডগুলোর মতন যেসব যা থাকে আইস দিয়ে তৈরি, তাকে আমরা বলবো কমেটস। ইয়েস অর নট? তাকে বলবো কমেটস। আইস ছাড়া হলে কী দিয়ে তৈরি? মেড অফ ডাস্ট, রক অ্যান্ড ফ্রোজেন গ্যাসেস লাইক ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন। তাহলে ধূমকেতু, আমরা ছোটো থেকে শুনে ধূমকেতু কি, তো ধূমকেতু হলো কিছুই না, সেগুলো হলো বড় বড় একটা গ্যাসের জায়েন্ট একটা বডি, যারা গ্যাস দিয়ে তৈরি, যেগুলো আইস দিয়ে তৈরি, যেগুলো জল, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, মিথেন টাইপস যেসব গ্যাসগুলো, সেগুলো দিয়ে তৈরি। আর এগুলো কোথায় অরবিট করে? সানের আশেপাশে। ওকে, এবার আমার ছোটোবেলা থেকে শুনেছি এই যে হেলিস কমেট, শুনেছি তো, হেলির ধূমকেতু। এটা ইট সিনস এভরি 76 ইয়ার্স, মানে প্রত্যেক 76 বছর অন্তর অন্তর এটাকে দেখতে পাওয়া যায়। তাহলে শেষবার কোথায় দেখতে পাওয়া গেছে, কবে দেখতে পাওয়া গেছে? 1987। এই 1986, তার সঙ্গে 76 যোগ করো, প্রায় 2061 সালে আমরা হেলির ধূমকেতু আবার দেখতে পাবো। কিন্তু ততদিন কি বাঁচবো আমরা? বিগ কোশ্চেন। যাই হোক, নেক্সট অ্যাস্টেরয়েডস এগুলো কি? রকি, মেটালিক অর আইসি অবজেক্ট দ্যাট অরবিট দ্য সান। কমেটসও বললো যে আইস দিয়ে তৈরি, রক দিয়ে তৈরি, মেটাল টাইপের জিনিস, যেটা সানের আশেপাশে থাকে। অ্যাস্টেরয়েডও কি সানের আশেপাশে থাকে? একদম থাকে। তাহলে এই দুটোর পার্থক্য কী? পার্থক্য এটাই, দেখো, কমেটস আর লার্জ আইস বডিজ দ্যাট অরবিট দ্য সান মেড অফ ডাস্ট, রক অ্যান্ড ফ্রোজেন গ্যাসেস। এটাই দেখো, রক, মেটালিক আর আইসি অবজেক্ট দ্যাট অরবিট দ্য সান। তাহলে বিগ কোশ্চেন হলো কমেটস আর অ্যাস্টেরয়েডের মধ্যে পার্থক্য কী? কমেটস আর অ্যাস্টেরয়েডের মধ্যে পার্থক্য সাইজের। বলতে পারলাম? সাইজের। কিসের পার্থক্য? সাইজের। কমেটসের থেকে অ্যাস্টেরয়েড অনেক বেশি বড় হয়, কমেটসের থেকে অ্যাস্টেরয়েড অনেক বেশি বড় হয়। ওকে, মেটেরাইট কী জিনিস? স্মলার দেন অ্যাস্টেরয়েড। তাহলে কি বললাম না, অ্যাস্টেরয়েড
খুবই বড় হয়, তার থেকে ছোট, মানে এগুলো সাইজের উপর ডিপেন্ড করে এদের নামগুলো চেঞ্জ হয়েছে। তাহলে মেটিওরাইট, তাহলে মেটিওরাইট স্মলার দ্যান অ্যাস্টেরয়েড, এলো রকি অর মেটালিক স্পেস রকস দ্যাট অরবিট অ্যারাউন্ড দ্য সান। এগুলো এক একটা জাস্ট নাম দেওয়া হয়েছে, কিন্তু সবগুলোই কিন্তু একই জিনিস, বাট এদের সাইজের উপর ডিপেন্ড করে এদের নামগুলো আলাদা আলাদা হয়েছে। হেলিস কমেট 76 বছর অন্তর অন্তর আসে, অ্যাপ্রক্সিমেটলি ছোটো দেন অ্যাস্টেরয়েডস খুব বড়, মেটিওরাইট তার থেকে একটু ছোটো, অ্যাস্টেরয়েডের থেকে ছোটো। মেটিওর, হোয়েন এ মেটিওরাইট এন্টার্স আর্থ অ্যাটমসফিয়ার ইট বার্নস আপ অ্যান্ড ক্রিয়েটস এ স্ট্রিক অফ লাইট কল মেটিওর। বলতে পারলাম, মেটিওর বলে একটা গাড়ি হয়, বাইক হয়, মেটিওর। রয়্যাল এনফিল্ড মেটিওর। তাহলে মেটিওর নাম কেন দেওয়া হলো? মেটিওর এই কারণে নাম দিল, সেটা খুব স্পিডে চলে। তাহলে মেটিওরয়েড যখন পৃথিবীর মধ্যে ঢুকে যাবে তখন তার নাম হচ্ছে মেটিওর। সূর্যর আশেপাশে যখন ঘুরছে, অরবিট করছে, মেটিওরয়েড। যখন সেটা সূর্য থেকে ছিটকে গিয়ে ব্লা 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 রিজন হতে পারে, যখন সেটা পৃথিবীর অ্যাটমসফিয়ারে ঢুকে যাবে, আমরা অ্যাটমসফিয়ার পড়বো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো সব পড়বো। ওকে, সব থেকে শেষে যে অ্যাটমসফিয়ার থাকে, সেই অ্যাটমসফিয়ারে মেটিওরয়েড যখন প্রবেশ করে তখন তার নাম হয়ে যায় মেটিওর নাম হয়ে যায়। তখন সে কী হয়, ক্রিয়েটস স্ট্রেক অফ লাইট, মানে বিশাল একটা লাইট তৈরি করে, কারণ তার তো প্রচুর শক্তি না, সেটা প্রচুর স্পিডে কাইনেটিক এনার্জি উপর থেকে আসছে, এই যে প্রচুর স্পিডে আসছে, ব্যাস তাকে মেটিওর বলে। আর মেটিওরাইট কি? ইফ এ meteorite survives the fall and reaches the ground, it is called meteorite. দাদা বুঝতে পারলাম না। সাপোজ তুমি একটা পাথরকে প্রচুর দূরে ছুঁড়েছো, না সরি, আমি আরও ইজি বলছি। তুমি পাহাড়ে ঘুরতে গেছো, তুমি পাহাড়ে ঘুরতে গিয়ে একদম পাহাড়ের ওপরে একটা পাথর কিনে দাঁড়িয়ে আছো, দিস ইজ মেটিওরয়েড। সেই পাথরটা মেটিওরয়েড। তুমি সূর্য, তুমি যখনই পাথরটাকে ছুঁড়ে দিলে, যখনই সেটা হাওয়ার মধ্যে নিচে পড়ছে, দিস ইজ মেটিওর। খুব স্পিডে আগুনের মতন পড়ছে, নিচে খুব স্পিডে পড়ছে, যখনই সেটা মাটিতে পড়ে গেল সেটা মেটিওরাইট। ইজ ইট ক্লিয়ার? ওকে, তাহলে মেটিওরাইট। আমরা অ্যাস্ট্রয়েড দেখলাম, কমেটস দেখলাম, হেলিস কমেট দেখলাম। নেক্সট কনস্টিলেশনস, এটা কি? এ গ্রুপ অফ স্টার্স দ্যাট ফর্মস এ প্যাটার্ন অর শেপ ইন দ্য নাইট স্কাই। দেখবে আমরা যখন ছোটো ছিলাম, তখন আমরা যখন মানে ছোটো ছিলাম কি, আমরা বড়ো হয়েও আকাশের দিকে তাকাই, কিন্তু ছোটোবেলায় আমরা মানে একটা চাইল্ডহুড স্টোরি এরকম আছে, আমরা যখন ছোটো ছিলাম তখন ছাদের মধ্যে আমরা চলে যেতাম, কারণ কী হতো, ইলেকট্রিসিটি চলে যেত, এখনকার মধ্যে তো আর ইনভার্টার ছিল না। তো ছাদের মধ্যে গিয়ে যখন আমরা শুয়ে থাকতাম না, যখন আকাশের দিকে তাকাতাম তখন তারা গুনতাম। এবার তারা গুনতে গুনতে কী করতাম, দেখতাম কিছু তারা এমন একটা শেপ করছে, দেখে মনে হচ্ছে মানুষ বা মনে কোনো এলিয়েন, কারণ ছোটোবেলা আমরা কার্টুন দেখতাম বেন 10, দেখে হচ্ছে বেন 10-এর কোনো একটা এলিয়েন ওখানটায়। হ্যাঁ, তো কনস্টিলেশন কিছুই না, তাই এ গ্রুপ অফ স্টার্স দ্যাট ফর্মস এ প্যাটার্ন অর শেপ ইন দ্য নাইট স্কাই। ওকে, তাহলে সর্বপ্রথম যেটা আমরা জানবো, উর্সা মেজর, গ্রেট বিয়ার মানে কি? এটা ভাল্লুকের মতন একটা শেপ নেয়, হলো। অলসো নোন অ্যাজ দ্য সপ্তঋষি অর বিগ ডিপার, দেয়ার অ্যাস্টেরিজম ইজ সিন ইন উর্সা মেজর। বলতে পারলাম। তাহলে এখানে জানতে হয়, এখানে কিছু কিছু মানে কোশ্চেন এরকম আসে যে কটা তারা থাকে, 1, 2, 3, 4, 5, 6, 7টা। তাহলে উর্সা মেজরে কটা তারা থাকে? 7টা তারা নিয়ে উর্সা মেজর তৈরি হয়েছে, তাকে বলে সপ্তঋষি। সপ্ত মানে 7, সপ্তঋষি, বা যাকে বিগ ডিপার বলা হয়। ওকে, আর এটা কিসের মতন দেখতে? ভাল্লুকের মতন দেখতে, তার জন্য বলা হয় গ্রেট বিয়ার। ওকে, নেক্সট ক্যাসিওপিয়া। আরে পিয়া, সাপোজ তোমার গার্লফ্রেন্ডের নাম পিয়া, তুমি বলছো আরে পিয়া कैसी हो, तो कैसी हो पिया। ডাব্লু শেপড কনস্টিলেশন, ব্রাইটেস্ট স্টার ইজ ব্রাইটেস্ট স্টার ইজ স্কেডার।
এত ডিটেলসে জানার দরকার নাই, আস্তে আস্তে পড়ো। ক্যাসিওপিয়া প্রথমে উর্সা মেজর 7টা তারা থাকে, যাকে বলা হয় বিগ ডিপার বা বলা হয় গ্রেট বিয়ার। তারপর আমরা দেখলাম কি ক্যাসিওপিয়া, ও পিয়া ক্যাসে হো, যার শেপটা কীরকম ডাব্লু শেপ। কটা থাকে 1 2 3 4 5। ওকে, এর মানে এই 5টা স্টারের মধ্যেও সব থেকে যে ব্রাইটেস্ট স্টারটা তার নাম স্কেডার। ওকে, নেক্সট সিগনাস। সিগনাস এ প্রমিনেন্ট নর্দার্ন কনস্টিলেশন নোন ফর ইটস ডিস্টিংটিভ ক্রস শেপ। এই যে ক্রস শেপ, এই যে ক্রস শেপ, এই যে ক্রস শেপ, সিগনাস। জাস্ট হালকা করে এগুলো দেখে নেব। উর্সা মেজর, ক্যাসিওপিয়া, সিগনাস, ওরিয়ন। ওরিয়ন যাকে বলা হয় হান্টার, এই যে আমরা ছোটোবেলায় পড়িনি সপ্তর্ষি মণ্ডল, এই যে ঋষি মণ্ডল, এই জিনিসগুলো। ব্রাইটেস্ট স্টার ইজ রিগেল। তাহলে এই যে এই হান্টার মানে যে শিকার করছে, মনে হচ্ছে না, মনে হচ্ছে না শিকার করছে, এই যে শিকার করছে, তীর মারছে কাউকে। তো এই যে হান্টার, যার নাম ওরিয়ন। আর এই হান্টারের মধ্যে সব থেকে যে ব্রাইটেস্ট স্টার সেটা হলো রিগেল। রিগেল ইজ দ্য ব্রাইটেস্ট স্টার অফ ওরিয়ন। আর যেটাকে আমরা খুব ইজিলি দেখতে পাই উইন্টার স্কাই। ওকে, শীতের আকাশে আমরা ইজিলি রিকগনাইজ করতে পারি রিগেল, যেটা সব থেকে ব্রাইটেস্ট স্টার। আর ওরিয়নকে আমরা দেখতে পাই, যেটার নাম আমরা বলবো হান্টার। ওকে, সান। এবার আমরা সূর্যের ব্যাপারে একটু জানবো। অনলি স্টার অফ আওয়ার সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেমে একমাত্র যে তারাটা সেটা হলো সূর্য। এবার এখান থেকে একটা কোশ্চেন আসে যে আমাদের সোলার সিস্টেম সব থেকে মানে একমাত্র স্টার তো সান, তো এই সবথেকে কাছের নক্ষত্রটার নাম কি, কাছের স্টারের নাম কি, সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। ওকে, নেক্সট কম্পোজড মেনলি অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম অ্যান্ড আদার গ্যাসেস। শুনে রাখো, হাইড্রোজেন আর হিলিয়াম এই দুটো জিনিস নিয়েই আমাদের সূর্য তৈরি। কী করে তৈরি হয় এটা আমরা পরে ডিটেলসে জানবো, ফিজিক্সে জানবো। তো হাইড্রোজেন আর হিলিয়াম এখানে ফিউশন হয়। কি হয়? ফিউশন, যাকে বলা হয় সংযোজন। ওকে, এই ফিউশনের ফলে আমাদের সূর্য তৈরি হয়, মানে সূর্যতে যে আলো বা যেসব এনার্জিটা হয় সেটা তৈরি হয়। সূর্যের এজ কত পড়ে নেবে অ্যাপ্রক্সিমেটলি, সরি এখানে বলেছে সূর্য আমাদের পৃথিবী থেকে কত দূরে, 15 কোটি কিলোমিটার। ওকে, 15 কোটি কিলোমিটার দূরে আছে। আর আমাদের পৃথিবীতে সূর্য থেকে আলো আসতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড টু রিচ আর্থ ফ্রম সান। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। ওকে, টেম্পারেচার অ্যাট সারফেস প্রায় 5800 থেকে 5600 ডিগ্রি সেলসিয়াস। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে এইটা সবগুলো মনে রাখতে হবে। তো সূর্য সারফেসের টেম্পারেচার, সারফেসে যে টেম্পারেচার সে প্রায় 5800 থেকে, মানে 5800 থেকে 600 নয়, ভুল বললাম, 5800 কেলভিন থেকে 5600 ডিগ্রি সেলসিয়াস সারফেসে। আর সেন্টারে কত? 15.7 মিলিয়ন কেলভিন। ভাবা যায়? নেক্সট লাইট ইয়ার্স। লাইট ইয়ার্স কি? আলোকবর্ষ। আলোকবর্ষ মানে আমি তোমাকে সহজ করে বোঝাই। এখানে কী লেখা আছে ছাড়ো, আমি বলি। এটা আমি, এটা তুমি, সরি এটা তুমি, এটা তোমার জিএফ और বিএফ। তুমি এর সঙ্গে দেখা করতে যাচ্ছ, তোমাকে তোমার জিএফ বললো প্লিজ আলোর গতিতে আসো না। তুমি বললে পাগল নাকি? তুমি বললে যে তুমি পাগল নাকি? ও তোমাকে বললো যে না আমি পাগল না, তুমি যে আমাকে ভালোবাসো তো প্রমাণ করে দেখাও, তুমি আমাকে আলোর গতিতে আসো। হ্যাঁ, তুমি আলোর গতিতেই গেলে। তো তুমি আলোর গতিতে গেলে, তোমার আলোর গতিতে মানে যেতে তো টাইম লাগবে একটা। সাপোজ সেই টাইমটা 1 সেকেন্ডেরও কম, কিন্তু তোমার টাইম লাগবে সাপোজ। নেক্সট ধীরে ধীরে বুঝবো আমরা। তাড়াহুড়ো কিছু নাই আমাদের, তাড়াহুড়ো কিচ্ছু নেই। নেক্সট
তোমার গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে। কোথায় চলে গেছে? পৃথিবীতে গেছে, অত খারাপ বলবো না যে মারা গেছে, এমন জায়গায় চলে গেছে। সাপোজ সব কিছু কিন্তু ইমাজিন, হ্যাঁ, এমন জায়গায় চলে গেছে যেখানটা তুমি জানো না কোথায় গেছো, কিন্তু কোনো একদিন তুমি বুঝতে পেরেছো তোমার গার্লফ্রেন্ড ওখানে আছে। তোমাকে আলোর গতিবেগে যেতে বলেছো, তুমি আলোর গতিবেগে গিয়েছিলে, তাও তোমাকে ছেড়ে চলে গেছে। এবার তোমার গার্লফ্রেন্ড এমন একটা জায়গায় চলে গেছে, তুমি যদি আলোর গতিবেগেও যাও তুমি তাও পৌঁছাতে পারবে না। কেন পৌঁছাতে পারবে না? কারণ তুমি যদি আলোর গতিবেগে যেতে শুরু করে দাও তাও তোমার যেতে 1 বছর লাগবে। ভালো করে বুঝবা। তুমি যদি আলোর গতিবেগেও যেতে চাও তাও তোমার, সাপোজ ধরো আমি এখান থেকে কলকাতা যাব, আমার এখান থেকে কলকাতার টাইম লাগছে 5 ঘন্টা, আলোর লাগলো সেইটা 1 মিনিট হলো। এবার আলোর না ওই কলকাতা যেতে টাইম লাগছে 1 বছর, তার মানে নিশ্চয় কলকাতা সেখানে নাই, কলকাতা এমন কোনো ডিস্টেন্সে চলে গেছে যেখানটা আলোরই যেতে টাইম লাগছে 1 বছর। তা তোমার কত লাগবে তো ছেড়েই দাও, আলোর যেতে টাইম লাগছে 1 বছর। তাহলে এবার বুঝতে পারলা, আলো 1 বছরে যতটা ডিস্টেন্স ট্রাভেল করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ, তাকে বলা হয় 1 আলোকবর্ষ। ইউনিট অফ লেন্থ ইউজ টু মেজার ডিস্টেন্স বিটুইন অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস। অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্টস মানে কি? পৃথিবী থেকে একটা নক্ষত্র, সূর্য থেকে পৃথিবী, এইগুলোকেই তো আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অবজেক্ট বলবো। যার ডিস্টেন্স প্রচুর হয় সেগুলোকে আমরা লাইট ইয়ার্স দিয়ে মাপবো। 1 লাইট ইয়ার সমান সমান 9.461 ইন্টু 10⁻12 কিলোমিটার। ভাবো কত? 1 লাইট ইয়ার হলো 9, মানে এই 9.461 তার সঙ্গে 10-এর পর 12টা শূন্য লাগিয়ে টোটাল গুণ করে যত কিলোমিটার হবে, আলো 1 বছরে ততটা যেতে পারে। নেক্সট, লেয়ার্স অফ সান। তাহলে সানের ব্যাপারে ওটা একটু জেনে নিই। সূর্যটা না ডিফারেন্ট লেয়ারে তৈরি। করোনা, সাবসারফেস ফ্লো, ইন্টারনাল সারফেস, ফটোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার। ওকে, তো এই ইন্টারনাল সারফেস যেটা সব থেকে বেশি গরম থাকে, ইনার কোর, রেডিয়েটিভ জোন, কনভেকশন জোন। আমি তো একটা কথা বলি, এই সূর্য যে এই যে এত আলো হচ্ছে না, বলতে হবে এটা কোন স্টেট অফ ম্যাটার, হ্যাঁ, সলিড না গ্যাসিয়াস না লিকুইড নাকি এটা প্লাজমা। মাথায় রাখো, হ্যাঁ, এটা প্লাজমা স্টেট। দু ধরনের এক্সট্রা স্টেট আছে, আমরা পরে পড়বো ম্যাটার স্টেটে। প্লাজমা একটা বোস আইনস্টাইন স্টেট, যেটা প্রচণ্ড ঠান্ডা, আর প্লাজমা প্রচণ্ড গরম। ওকে, এবার ফটোস্ফিয়ার, দ্য অনলি ভিজিবল সারফেস অফ দ্য সান, মানে সূর্যের আমরা একমাত্র যে লেয়ারটা দেখতে পাই বা যে সারফেসটা দেখতে পাই সেটার নাম হলো ফটোস্ফিয়ার। এই ফটোস্ফিয়ারটা আমরা শুধু দেখতে পাই, এই যে ফটোস্ফিয়ারটা আমরা দেখতে পাই, আর আমরা অন্য কিছু দেখতে পাই না সূর্যের। অত আমাদের চোখই ঝলসে যাবে। দ্য অনলি ভিজিবল সারফেস অফ দ্য সান ইজ ফটোস্ফিয়ার। করোনা, the outermost layer of the sun which is extremely hot and only visible during solar eclipse. সোলার এক্লিপস মানে কি? কে বলতে পারবে সোলার এক্লিপস মানে কি? সূর্যগ্রহণ। ওকে, সূর্যগ্রহণ, ওই যে সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ যেগুলো আমরা পড়েছি না ওগুলো। তো সোলার এক্লিপস মানে সূর্যগ্রহণের সময় আমরা এই করোনাটাকে দেখতে পাই, করোনার লেয়ারটা দেখতে পাই। করোনা লেয়ার হলো সব থেকে আউটার মোস্ট লেয়ার। তো এখানে কোশ্চেন দেখলাম সব থেকে আউটার মোস্ট লেয়ারের নাম কি? করোনা। আমরা কোন সারফেসটা সূর্যের দেখতে পাই? ফটোস্ফিয়ার। আর ক্রোমোস্ফিয়ার ভিজিবল অ্যাজ এ ডিম রেড রিং জাস্ট অ্যাভাব দ্য ফটোস্ফিয়ার। দরকার নেই। নেক্সট, এবার আসবে প্ল্যানেটস। তো এটা একটু খেয়ে নিই। প্ল্যানেটস, প্ল্যানেটকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস, এটা জোভিয়ান প্ল্যানেটস। ওকে, তো টেরেস্ট্রিয়াল প্ল্যানেটস মানে কি? যারা একটু ছোটো সাইজের হয়, যারা তৈরি হয়েছে মানে তাদের আউটার পার্টটা
পাথর দিয়ে তৈরি, রক দিয়ে তৈরি, সেই রকটা বিভিন্ন রকম না হতে পারে, যাদের সারফেসটা সলিড, গ্যাসিয়াস না, যারা সূর্যের মোটামুটি কাছাকাছি আছে, যাদের কিছু মুন আছে বা কিছু মুন নাও থাকতে পারে, যাদের রিংস নেই। রিংস কি দাদা? শনির বলয় শুনেছিলাম, এদের নেই। তাহলে এদের ঠিক অপোজিট যেগুলো যেগুলো হবে সেগুলো জোবিয়াল প্ল্যানেট। কী তাহলে? বিশাল বড় সাইজ, গ্যাসিয়াস ম্যাটেরিয়ালস, এদের মেটেরিয়াল গ্যাস দিয়ে তৈরি, মানে এদের আউটার পার্টগুলো, তাদের কোনো সলিড সারফেস নেই, সূর্য থেকে অনেক দূরে হয়, এদের মাল্টিপল মুন থাকে, অনেক বেশি মুন থাকে, এবং তাদের রিং সিস্টেমও আছে, সবার নেই কিন্তু আছে। এক্সাম্পল নিচে লেখা আছে মার্কিউরি, ভেনাস, আর্থ, মার্স, আর দিকে জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন। নেক্সট সবচেয়ে মেন জায়গা আজকের, একটু ওয়েট করো। So planets of our solar system, আমরা প্রথম শুরু করব মার্কিউরি। মার্কিউরি হলো ক্লোজেস্ট প্ল্যানেট টু সান, সূর্যের সব থেকে যে কাছের প্ল্যানেটটা সেটা হলো মার্কিউরি। মার্কিউরি ব্যাপারে আমরা ডিটেলসে জানবো। কি স্মলেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার, তার মানে কি মার্কিউরি হলো সূর্যের সব থেকে কাছের গ্রহ, এবং এই সোলার সিস্টেমের, আমাদের যে সোলার সিস্টেম তার মধ্যে সব থেকে ছোটো গ্রহ আবার মার্কিউরি, সব থেকে কাছে এবং সব থেকে ছোটো, যার ডায়ামিটার কত 4900 কিলোমিটার। ওকে, নেক্সট ফাস্টেস্ট প্ল্যানেট টু রিভলভ অ্যারাউন্ড দ্য সান 80 days। মানে কি দাদা? এর মানে হলো, দেখবে যেসব ছোটো গ্যাঁড়া ছেলেপেলে হয় না, একটু খুব ধরতে পারে, এদিক ওদিক ফুকফাক ঢুকে যায়, আমরা সেভাবে মনে রাখবো। মার্কিউরি সব থেকে কাছে, সব থেকে ছোটো, এবং সূর্যকে একবার প্রদক্ষিণ করতে ওকে 88 দিন টাইম লাগে। ওকে, ভালো করে বলি একটা জিনিস এবার, ঘূর্ণন আর আবর্তন। ওকে, মানে রোটেশন দু ধরনের হয়, নিজের জায়গাতেই ঘুরছে, এইটা একটা রোটেশন, ঘুরতে 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 সূর্য, এটা সান, ঘুরতে 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 গিয়ে আবার এক জায়গাতে আসলো, এটা একটা রোটেশন। এই যে পৃথিবী যেমন একবার ঘুরতে দিন থেকে রাত হচ্ছে না 24 ঘন্টা, এটা একটা রোটেশন। আর এখান থেকে ঘুরতে 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 আমাদের পৃথিবী কী হয়, একবার যখন আসে তখন 365 দিন হয় না, ওইটা একটা রোটেশন। তো এটা কোন রোটেশনের কথা বলছে? ওই টোটালটা ঘুরে আসতে 88 দিন টাইম লাগে। অনলি প্ল্যানেট দ্যাট হ্যাজ নো অ্যাটমসফিয়ার, তাহলে মার্কিউরি কোনো অ্যাটমসফিয়ার হয় না। তাহলে কী কী দেখলাম মার্কিউরির? সব থেকে কাছের গ্রহ, সব থেকে ছোটো গ্রহ, সব থেকে কম টাইম লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। ওকে, আর এর কোনো অ্যাটমসফিয়ার নেই। নেক্সট ওকে, বুধ, আমাদের ইংলিশ টার্মে পড়াটাই বেশি উচিত, মানে বেশি ভালো। তো বুধ কী করে মনে রাখবো, কী করে আমি কী করে মনে রেখেছি? বুধ, আজকে বুধবার,
বুধ পরে পর বৃহস্পতিবার নেই, চলে এসছে শুক্রবার, তাহলে কি ভেনাস, শুক্র। হোয়াটেস্ট প্ল্যানেট ইন সোলার সিস্টেম, যাকে বলা হয় আর্থ টুইন, মানে কি যমজ, পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, ভিভিআই। কেন বলা হয়? কারণ সাইজের দিক থেকে এবং মানে কিছুটা ক্যারেক্টার না পৃথিবীর মতোই, তাই বলা হয় আর্থ টুইন। ব্রাইটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, সব থেকে গরম যে হবে সে তো সব থেকে চকচকও করবে না, তাহলে সব থেকে হটেস্ট, সব থেকে ব্রাইটেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম। নেক্সট, স্লোয়েস্ট রোটেশন 243 আর্থ ডেজ। ভালো করে বুঝুন, পৃথিবীর ঘূর্ণনের 243 দিন, সব থেকে স্লোয়েস্ট রোটেশন। আর সব থেকে ফাস্টেস্ট রিভলভ, ভালো করে বুঝবে, ফাস্টেস্ট প্ল্যানেট টু রিভলভ, মানে গোটা সূর্যকে একবার প্রদক্ষিণ করতে টাইম লাগছে 88 দিন। আর স্লোয়েস্ট রোটেশন মানে একবার ওর নিজের কক্ষে ঘুরতে, একবার নিজের কক্ষে ঘুরতে টাইম লাগছে পৃথিবীর দিনে 243 দিন, সব থেকে স্লো। তার মানে ভালো করে বুঝবে জায়গাটা কিন্তু, রিভলভ আর রোটেশন। রোটেশন মানে হলো এই যে ওয়েট, এই যে ও এক জায়গাতে ঘুরছে, দিস ইজ রোটেশন। ঘুরতে 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 পুরোটা ঘুরে আসলো, রিভলভ। তাহলে এর সঙ্গে গুলানো হবে না কিন্তু। মার্কিউরি রিভলভ করতে 88 দিন টাইম লাগে সূর্যকে, কিন্তু ভেনাস নিজের কক্ষে ঘুরতে একবার ঘুরতে টাইম লাগছে 243 দিন পৃথিবীর দিনের। হ্যাজ ক্লাউডস অফ সালফিউরিক অ্যাসিড, তাহলে ভেনাসের যে অ্যাটমসফিয়ারটা আছে না, যে ক্লাউডটা আছে, সেটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের ফর্মুলা কি? H2SO4। ওকে, মানে খুব ঝাঁঝালো, মানে খুব খারাপ গ্যাস। নেক্সট আসবো আমাদের নিজস্ব প্ল্যানেট আর্থ, মানে নিজেদের প্ল্যানেট আর্থ। অনলি প্ল্যানেট দ্যাট সাপোর্টস লাইফ, একদমই তাই। অলসো নোন অ্যাজ ব্লু প্ল্যানেট, কেন 70% জল আছে। ন্যাচারাল স্যাটেলাইট কি মুন, আমরা সবাই জানি। ইট হ্যাজ দ্য হাইয়েস্ট ডেন্সিটি, মানে সব থেকে ডেন্সিটিওয়ালা যদি কোনো প্ল্যানেট হয় সেটা আমাদের পৃথিবী, একদমই হওয়া উচিত। 5.5 গ্রাম পার সেমি কিউব। ক্লোজেস্ট প্ল্যানেট টু আর্থ ভেনাস। ওকে, মানে পৃথিবীর সবথেকে কাছে যদি কোনো প্ল্যানেট হয় তো সে হলো শুক্র গ্রহ। ওকে, নেক্সট মার্স। তাহলে এটা পৃথিবী হলো, এটা কি মঙ্গল। এবার দেখো কী করে মনে রাখবো, বুধ হলো, বৃহস্পতি নাই, শুক্র পৃথিবীর কী দরকার, মঙ্গল দরকার। পৃথিবীর কাকে দরকার, মঙ্গল দরকার। তা পৃথিবীর সামনে সবসময় মঙ্গল আছে, মঙ্গল। নোন অ্যাজ রেড প্ল্যানেট বিকজ আয়রন রিচ রেড সয়েল, মানে এখানকার যে সয়েলটা না সেখানে প্রচুর পরিমাণে আয়রন আছে, তা লাল, তার জন্য রেড প্ল্যানেট বলা হয়। সেকেন্ড স্মলেস্ট প্ল্যানেট, তো সব থেকে ছোটো কে? সব থেকে ছোটো আমরা দেখেছিলাম মার্কিউরি না, তার সেকেন্ড স্মলেস্ট কে? মার্স, মানে মঙ্গল। এর দুটো ন্যাচারাল মুনস আছে, ফোবোস আর ডেমস। মুন মানে স্যাটেলাইট আছে দুটো, একটা ফোবোস, একটা ডেমাস। Olympus Mons is the largest volcano and tallest mountain in the solar system, lies in Mars. মানে সোলার সিস্টেমের মধ্যে সব, দেখো আমাদের পৃথিবীতে মাউন্টেন আছে তো, ভলক্যানো হয় তো, তাই না? তেমন অন্যান্য গ্রহতেও থাকতেই পারে, কারণ ওখানেও আর্থকেক হতে পারে, ওখানেও মানে এরকম হয়তো জানা কনভার্জেন্ট ডাইভার্জেন্ট ট্রান্সফর্ম ওখানেও হয়, ওখানেও প্লেট টেকটনিক হতে পারে। তো সেরকমই এই মঙ্গলে না সব থেকে মানে লার্জেস্ট ভলক্যানো অ্যান্ড টলেস্ট যে মাউন্টেন আছে সোলার সিস্টেমের মধ্যে সব থেকে বড়ো যেটা অলিম্পাস মন্স, সেটা মঙ্গল গ্রহে আছে। ওকে, এগুলো দেখে নিও। লেন্থ অফ ডে 24 ঘন্টা 37 মিনিট, একদম পৃথিবীর মতনই দিনের দৈর্ঘ্য। অ্যাস্টেরয়েড বেল্ট ইজ ফাউন্ড বিটুইন অরবিটস অফ মার্স অ্যান্ড জুপিটার। বুঝলে, অ্যাস্টেরয়েড বেল্ট। তাহলে এই অ্যাস্টেরয়েড বেল্ট মানে কি? এই অ্যাস্টেরয়েড বেল্ট মানে একটু কেমন জানলাম অ্যাস্টেরয়েড কী জিনিস। অ্যাস্টেরয়েড কিছুই না, ওই যে বললাম কী দিয়ে তৈরি, বিশাল বড় জায়েন্ট পাথর টাইপের জিনিস, গ্যাস দিয়ে তৈরি, ফ্রিজ আইস দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? মার্স এবং জুপিটারের মধ্যে দেখতে পাওয়া যায়। মার্স এবং মঙ্গল
এবার বুধ হবে না বৃহস্পতি হবে, জুপিটার মানে বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতির মাঝখানে অ্যাস্টেরয়েডস বেনু স্টাডিড, ভুল পড়ছি, অ্যাস্টেরয়েড বেল্ট ইজ ফাউন্ড বিটুইন অরবিটস অফ মার্স অ্যান্ড জুপিটার। বলতে পারলাম, দরকার না এটা। নেক্সট জুপিটার মানে বৃহস্পতি, সব থেকে বড়, লার্জেস্ট প্ল্যানেট অফ সোলার সিস্টেম, আর শর্টেস্ট রোটেশন টাইম, সব থেকে কম রোটেশন টাইম 9 ঘন্টা 55 মিনিট। ওকে, সব থেকে কম টাইম নেয় রোটেশন করতে, মানে নিজের একবার ঘুরতে। সব থেকে বেশি কে টাইম নেয়? ভেনাস। পৃথিবীর সময় 243 দিন, মানে পৃথিবী যদি ওরকম সময় লাগতো তার পৃথিবী ঘুরতে 243 দিন নিত একবার, মানে 243 দিনে একদিন হচ্ছে। ভালো করে বোঝো, 243 দিনে একদিন হচ্ছে। আর জুপিটারের একদিন টাইম লাগছে 9 ঘন্টা 55 মিনিট। ওকে, ইট ইজ দ্য থার্ড ব্রাইটেস্ট স্টার ইন নাইট স্কাই আফটার মুন অ্যান্ড ভেনাস। তাহলে মুন এবং ভেনাসের পরে সব থেকে তৃতীয়তম ব্রাইটেস্ট স্টার হলো এই জুপিটার। ইট হ্যাজ, মানে এটা 95টা মুনস আছে, ইনক্লুডিং এই যে ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো। গ্যানিমেড ইজ দ্য লার্জেস্ট অ্যামং দেম। হ্যাঁ, এবার এই জুপিটারে তো যেমন আমাদের স্যাটেলাইটের নাম কি, উপগ্রহের নাম কি? মুন, চাঁদ। এবং জুপিটারও 95টা চাঁদ আছে, মুনস আছে। তার মধ্যে ইউরোপা, গ্যানিমেড, ক্যালিস্টো। তার মধ্যে গ্যানিমেড হলো সব থেকে বড়। ওকে, ইট হ্যাজ আনক্লিয়ার রিং অ্যারাউন্ড ইট। গ্রেট রেড স্পট, এ জায়েন্ট স্টর্ম ইন দ্য সোলার সিস্টেম এক্সিস্ট অন দিস প্ল্যানেট। তার এই জুপিটারের মধ্যে, বৃহস্পতির মধ্যে না, এই জায়েন্ট স্টর্ম মানে প্রচুর ঝড় হয় ইন দ্য সোলার সিস্টেম এক্সিস্ট অন দিস প্ল্যানেট। মানে এই প্ল্যানেটে না, মানে একটা বিশাল বড় রেড স্পট পাওয়া যায়। এবং সেই রেড স্পট পাওয়া যায় আর কী পাওয়া যায়? এই জায়েন্ট অফ স্টর্ম, মানে বিশাল দৈত্যাকার ঝড় হয়। কোথায়? জুপিটার। ইম্পর্টেন্ট কিন্তু এগুলো। হ্যাঁ, স্যাটার্ন, শনি। সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেম, সব থেকে বড়কে জুপিটার। সেকেন্ড লার্জেস্টকে স্যাটার্ন, মানে শনি। ইট হ্যাজ ব্রাইট অ্যান্ড কনসেন্ট্রিক রিংস অ্যারাউন্ড। সবাই জানি শনির বলয় আছে, এই যে শনির বলয়। ওকে, এই শনির বলয় কী দিয়ে তৈরি? রকস অ্যান্ড পিসেস অফ আইস। তাহলে বরফ এবং পাথর দিয়ে তৈরি এই যে রিংটা। সব থেকে ডেনসিটি কার বেশি ছিল? আমাদের পৃথিবীর। আর স্যাটার্ন হ্যাজ লেস ডেনসিটি। এর ঘনত্ব এতটাই কম যেটা জলের মধ্যেও মানে ভাসতে পারে, ফ্লোট করতে পারে। তাহলে কোশ্চেন আসতে পারে যে আমাদের সৌরজগতের কোন গ্রহটা জলের মধ্যে ভাসতে পারে, যার ডেনসিটি সব থেকে কম, সেই ভাসবে? কার? স্যাটার্নের। সব থেকে বেশি স্যাটেলাইট আছে বা মুন আছে, 274টা মুনস আছে, যার মধ্যে টাইটান ইজ দ্য লার্জেস্ট অ্যামং দেম। ভালো করে বুঝো, জুপিটারের 95টা আছে, সব থেকে বড় হলো গ্যানিমেড। স্যাটেলাইট আছে 274টা স্যাটেলাইট, যার মধ্যে সব থেকে বড় টাইটান। ওকে, নেক্সট। স্যাটার্ন রিংকে তৈরি করেছে, যে রিংটা সে কে তৈরি করেছে? হজেন্স। এটা মনে রাখতে হবে যে হজেন্স 1655 সালে হজেন্স ডিসকভার স্যাটার্ন রিংস। এবার এই যে স্যাটার্ন আছে না, আর এই যে রিংস আছে, এখন তো আমি চোখে দেখে বলে দেবো যে একটা গ্যাপ আছে, এই যে গ্যাপ, এই যে গ্যাপ আছে একটা, এই যে গ্যাপটা আমরা বলে দেবো চোখে। কিন্তু তখন কে চোখে দেখে বলা যেত? তো এই প্রুফটা কে করেছেন জানো? ক্যাসিনি বলে একজন সায়েন্টিস্ট ডিসকভার দ্য গ্যাপ বিটুইন দেম বলতে গেলে এই স্যাটার্ন আর এই যে বলয় রিংস, এর মাঝখানে যে গ্যাপ আছে সেটা কে আবিষ্কার করে? ক্যাসিনি। তাদের কেউ কোশ্চেন করে স্যাটার্ন রিংস কে আবিষ্কার করেছে? হজেন্স। ওকে, এই রোটেশন টাইম কত? 11 ঘন্টা। নেক্সট, ইউরেনাস নোন অ্যাজ গ্রিন প্ল্যানেট। কেন? কারণ এখানে প্রেজেন্স অফ মিথেন গ্যাস। এখানে মিথেন গ্যাস পাওয়া যায়, তার জন্য গ্রিন প্ল্যানেট নামে পরিচিত। এর ডিসকভার কে করেছে? উইলিয়াম হার্সেল হলো। ইট হ্যাজ 27 মুনস। এর 27টা মুন আছে, যেমন মিরান্ডা, এরিয়েল অ্যান্ড আম্ব্রিয়েল। এগুলো হালকা করে মনে রাখলেই হবে। যেমন আমরা দেখলাম জুপিটারের 95টা, আমাদের পৃথিবীর 1টা, স্যাটার্নের 274টা, ইউরেনাসের 27টা। ওকে, এগুলো দেখে নিও কে ডিসকভার করেছে। অ্যাটমসফিয়ার কম্পোজড অফ হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম, অ্যামোনিয়া অ্যান্ড ওয়াটার।
ইট ইজ টিল্টেড টু 98 ডিগ্রি অন ইটস অ্যাক্সিস, হেন্স নোন অ্যাজ রোলিং প্ল্যানেট। মানে এ ওর কক্ষের ওপর 98 ডিগ্রি না অ্যাক্সিসে মানে ঘুরে আছে, অ্যাঙ্গেল হয়ে দাঁড়িয়ে আছে। এর রোটেশন টাইম হলো 17 ঘন্টা। নেপচুন স্লোয়েস্ট রোটেশন অফ অন 65 ইয়ার্স। বাপরে বাপ, সব থেকে স্লোয়েস্ট, সরি আমি ভুল বলে দিলাম, সরি স্লোয়েস্ট রেভলিউশন। আমি বললাম রেভলিউশন আর রোটেশন মধ্যে পার্থক্য। রোটেশন রেভলিউশন, দিস ইজ রেভলিউশন। ওকে, সব থেকে যদি স্লোয়েস্ট রেভলিউশন হয়, সব থেকে রেভলিউশন কম কার বলো? একদম প্রথম যেটা কি, বুধ মার্কিউরি। স্মলেস্ট এই যে ফাস্টেস্ট প্ল্যানেট টু রিভলভ, সব থেকে রেভলিউশন কম। আর সব থেকে রেভলিউশন বেশি কার? সব থেকে স্লোয়েস্ট বা সব থেকে রেভলিউশন কার? নেপচুনের, 165 বছর। এর রোটেশন টাইম 16 ঘন্টা। এটা উইন্ডিয়েস্ট প্ল্যানেট, মানে প্রচুর হাওয়া আছে এই প্ল্যানেটে, প্রচুর হাওয়া, উইন্ডিয়েস্ট প্ল্যানেট নেপচুন। অ্যাটমসফিয়ার অফ হাইড্রোজেন আর হিলিয়াম, ব্লুইশ ইন কালার বিকজ অফ মিথেন থাকে বলে এখানে ব্লু হয়, আর ইউরেনাস মিথেন থাকে বলে এটা গ্রিন টাইপের হয়। একমাত্র নেপচুন হলো একমাত্র প্ল্যানেট, অনলি প্ল্যানেট ফাউন্ড বাই ম্যাথামেটিক্যাল প্রেডিকশন, মানে অঙ্ক করে এই বলা হয়েছিল যে এরকম একটা প্ল্যানেট আছে। তাহলে কোন প্ল্যানেটটা সবার প্রথম যেখানটায় ম্যাথামেটিক্যাল প্রেডিকশন করে জানা হয়েছে? সেটা হলো নেপচুন। আর এরও স্যাটেলাইট আছে। এর 14টা স্যাটেলাইটের মধ্যে সবথেকে ফেমাস স্যাটেলাইট হলো ট্রাইটন বা ট্রিটন বলতে পারো। টাইটন আর ট্রিটনের মধ্যে কিন্তু গুলে গেলে হয়। টাইটন বললে সেটা হয়ে যাবে কিন্তু স্যাটার্ন, আর ট্রিটন বললে হয়ে যাবে নেপচুন। ব্যাস। এবার মুন, দ্য মুন ইজ আর্থস অনলি নেচার, সেটা আমরা জানি। ইট ইজ নন লুমিনাস, এটা আমরা জানি। এর রেডিয়াসটা, এটা মনে রাখবে 1.74 মাল্টিপ্লাই বাই 10⁶ মিটার, এটা মাথায় রাখতে হবে রেডিয়াস। মুনস লাইট টেক 1.26 সেকেন্ডস টু রিচ আর্থ, মানে আমাদের পৃথিবীতে চাঁদের আলো আসতে টাইম লাগে 1 মিনিট, মানে 1.26 সেকেন্ডস। ভুল করে আমি মিনিট বলে দিলাম, 1.26 সেকেন্ডস মাত্র। আর আমাদের সূর্য থেকে আমাদের পৃথিবীতে টাইম আসতে কত টাইম লাগে তোমরা কমেন্টে লিখবে। গ্র্যাভিটি অন মুন, অন সিক্সথ অন আর্থ। সাপোজ আমাদের এখানকার কোনো কেজি, কোনো বস্তুর ওজন 60 কেজি, তাহলে ওখানে কত হবে? 10 কেজি। অন 6 যা হবে তার 1/6 ভাগ, 6 ভাগের মধ্যে 1 ভাগ হবে। ওকে। হাইয়েস্ট পয়েন্ট অন মুন, যে আমরা দেখি না, এই যে আমরা যখন দেখবো খালি চোখে এখানে কিছু গর্তের মতো কালো 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 দেখতে পাওয়া যায়, এগুলো কি? এগুলো হলো মানে ওখানে কোনো হয়তো হতে পারে কোনো পাহাড় আছে, ওখানে গর্ত আছে। তা হাইয়েস্ট পয়েন্টের নাম কি? লেভনিজ, নোন অ্যাজ মুনস হজেন্স। লেভনিজ হলো হাইয়েস্ট পয়েন্ট মুনের। ওকে। ডর্ফ প্ল্যানেট, তো ডর্ফ প্ল্যানেটকে মানে বামন গ্রহ, এটাকে বামন গ্রহ কেন বলে? আরে বামন গ্রহ তাকেই বলবো দেখো প্ল্যানেটে ক্যারেক্টার থাকবে না, এটা রোটেশন থাকবে, তার রেভলিউশন থাকবে, মানে মানে কী বলবো, মানে যা একটা প্ল্যানেট থাকা দরকার সেগুলো থাকা উচিত, তার নেই, তাই হচ্ছে ডর্ফ প্ল্যানেট। এই যে কুইপার বেল্ট, ইট ইজ এ রিং অফ বডিজ বিয়ন্ড নেপচুন কন্টেইনিং এ নাম্বার অফ অ্যাস্ট্রয়েড, রক্স অ্যান্ড কমেটস। যাই হোক, ডর্ফ প্ল্যানেটের জন্য কী কী? টু বি রাউন্ড, সূর্যকে প্রদক্ষিণ করতে হবে। টু হ্যাভ নিয়ারলি স্ফিয়ারিক্যাল শেপ থাকতে হবে। নট এবল টু ক্লিয়ার দেয়ার অরবিট অফ ডেব্রিজ, মানে অনেক কী হয় না, এই সূর্যকে প্রদক্ষিণই করতে পারে না, তা তাকে তো আমরা কখনো প্ল্যানেট বলবো না, কারণ তো প্ল্যানেটের ক্যারেক্টারের মধ্যে পড়ে না। সেগুলোই হলো ডর্ফ প্ল্যানেট। ডর্ফ প্ল্যানেট হলো। তো আমরা
খুব সহজে বলতে পারবো ডর্ফ প্ল্যানেটের নাম কি, সেটা হলো কি প্লুটো। নেক্সট কোশ্চেন আসতে পারে, প্লুটোকে কত সালে ডর্ফ প্ল্যানেটের মানে টাইটেল দেওয়া হয়, মানে খ্যাতি গ্রহণ করে উনি, সেটা হলো 2006 সালে। তোমরা কি জানো যে এই প্লুটোরও একটা মুন আছে, মুন মাস স্যাটেলাইট আছে, উপগ্রহ আছে, তার নাম চারণ, ভিভিআই। তাহলে প্লুটোর স্যাটেলাইটের নাম, যেমন আমাদের পৃথিবীর স্যাটেলাইটের নাম সেই পৃথিবীর প্ল্যানেটের নাম সূর্য না, পৃথিবীর স্যাটেলাইটের নাম হলো যেমন চাঁদ, তেমন প্লুটোর স্যাটেলাইটের নাম হলো চারণ। হলো নেক্সট, আমাদের টোটাল কতগুলো ডর্ফ প্ল্যানেট আছে এটা আমরা দেখব। ওকে, কী করে মনে রাখবে আমি বলে দিচ্ছি। সিরিজ এরিস হামিয়া মাকে মাকে প্লুটো, কী করে মনে রাখবে? সেরিস এরিস হাওমিয়া মাকে মাকে প্লুটো, সেরিস এরিস হাওমিয়া মাকে মাকে প্লুটো, সেরিস এরিস হাওমিয়া মাকে মাকে প্লুটো। ওকে, এবার এই প্লুটো হলো, এই যতগুলো ডর্ফ প্ল্যানেট আছে, প্লুটো হলো সব থেকে লার্জেস্ট এবং সব থেকে ব্রাইটেস্ট, মানে সব থেকে বড় যদি বামন গ্রহ বলা হয় কাউকে, তো সেটা প্লুটো। আর সবথেকে উজ্জ্বল ডর্ফ প্ল্যানেট সেটাও প্লুটো। তাহলে স্যার বা দাদা, তাহলে সেকেন্ড লার্জেস্ট ডর্ফ প্ল্যানেট কোনটা? এরিস। সেকেন্ড লার্জেস্ট। তাহলে দ্বিতীয় লার্জেস্ট এরিস, সব থেকে বড় প্লুটো, দ্বিতীয় এরিস। ওকে, ঠিক আছে, হলো শেষ। আমরা দেখলাম সূর্যর লেয়ারগুলো আমরা দেখে নিয়েছি। ওকে, ওকে, ঠিক আছে, আজকের মতো এটা থাক, অনেকক্ষণ ক্লাস হয়ে গেল, এবার আর নিতে পারা যাবে না হলে। সো তোমরা জানিও কেমন লাগলো ক্লাস, আর এরকম ক্লাস তোমরা যদি চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, রিভিশন করো, আর প্লিজ কমেন্টে জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ।